আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটি একটি অত্যন্ত রিস্কি স্টক এবং এই স্টকটা নিয়ে নর্মালি আমি আলোচনা এখনও পর্যন্ত আমার চ্যানেলে কোনো দিন করিনি। আর এই স্টকটা যথেষ্ট রিস্কি স্টক এটা, এবং যে কোনো সময় আপনার ক্যাপিটালের প্রায় 70 থেকে 80% ডাউন করে দিতে পারে, মানে হিউজ ডাউন হতে পারে। স্টকটার নাম হচ্ছে মেগমনি অর্গ্যানিক্স, আর এটা গত এক বছরে -29% ডাউন। গত 6 মাসে আমরা দেখেছি প্রায় 21%। স্পেশালি তাদের জন্য যারা অলরেডি কেনার পরে 30 থেকে 40% ডাউনে রয়েছে বা লসে চলছে, তারা জানাচ্ছে যে কি করব, এখন হোল্ড করা উচিত না এক্সিট করে বেরিয়ে যাওয়া উচিত, খুব কনফিউশনে আছে। আর দ্বিতীয়ত সেকেন্ড যাদের জন্য রয়েছে, সেকেন্ডটা হচ্ছে যারা প্রচণ্ড রিস্কি ইনভেস্টার, তারা রেডি আছে যে কোনো সময় তাদের ক্যাপিটাল যদি কমে যায় বা ইনফ্যাক্ট 70% ডাউন হয়ে যায়, 60-70%, সে তাতেও তাদের কোনো অসুবিধা নেই, এই ধরনের। এছাড়া যারা রইল বাকি, যাদের রিস্ক অতটা অ্যাভারশন ইনভেস্টার, তাদের জন্য বলতে পারি যে তারা এই স্টকটা না ইনভেস্ট করার জন্য তাকে অ্যাডভাইস করছি। তো আমি অন্য ভিডিওতে তাদের জন্য স্পেশাল স্টক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌম্য, আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এবং যে স্টকটা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা প্রচণ্ড রিস্কি স্টক, আগেই বলি। এবারে যে প্রশ্ন, আজকে যে ভিডিওটার সমস্তটা যে ইন্টারেস্টিং যে ভিডিওটা হতে চলেছে, তার যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথম হচ্ছে যে এই স্টকটা আমরা কেন আমি, দ্বিতীয়ত বলবো ডিটেলস বিজনেস মডেলটা আমরা আলোচনা করব, থার্ড আমরা কখন বাই করা উচিত স্টকটা, যদি অলরেডি বাই করা থাকে তাহলে তার টার্গেট কত হওয়া উচিত, এবং তৃতীয়ত হচ্ছে টার্গেট সঙ্গে সঙ্গে হোল্ডিং পিরিয়ড কতদিন হওয়া উচিত সেটা জানবো। আর নেক্সট পয়েন্ট জানবো, দ্যাট মিনস থার্ড পয়েন্ট আমরা জানবো যারা নিয়েছে তাদের এখন কি করা উচিত। নেক্সট পয়েন্ট জানবো পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস জানবো, এবং টোটালি কনক্লুড করা হবে এটা নিয়ে। বন্ধুরা, 1995-এ এই কোম্পানিটা ইনকর্পোরেটেড হয়েছে, এবং এই কোম্পানিটা বেসিক্যালি পিগমেন্টস আর অ্যাগ্রোকেমিক্যাল, এই দুটো, এদের 6টা ইউনিট রয়েছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি ম্যানুফ্যাকচার করে চলেছে, গুজরাটে এদের সিচুয়েটেড। থাইলোসায়ানিন হচ্ছে একটা এজেন্ট, একে বলা হয় H2PC। এই থাইলোসায়ানিন ওয়ার্ল্ডের মধ্যে তিনটে মাত্র কোম্পানি যারা এই থাইলোসায়ানিন ম্যানুফ্যাকচার করে, তার মধ্যে একটি কোম্পানি কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন আমি বেছে নিয়েছি তার মধ্যে। তো দ্বিতীয় ব্যাপার হচ্ছে থাইলোসায়ানিন জিনিসটা কি, এটাকে বুঝতে হবে। এটা একটা লার্জ অর্গ্যানিক, তারপরে অ্যারোমেটিক আর ম্যাক্রোসাইকেল কম্পাউন্ড বলা যেতে পারে। এটার ব্যবহার কোথায় কোথায় হয়? নর্মালি সেটা ব্যবহার হয়ে থাকে কেমিক্যাল ডাইসের ক্ষেত্রে, আর একটা হয় ফটো ইলেকট্রিসিটি। তো এখানে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে থাইলোসায়ানিন যেটা আছে এজেন্টটা, কম্পাউন্ডটা, সেটা এরা মানে তৃতীয় ওয়ার্ল্ডের মধ্যে। এবং এরা যে ইনভেস্ট করছে এই কোম্পানিতে, এবং এরা যে প্রোডাকশন ম্যানুফ্যাকচার হচ্ছে সেটা দুটো কাজে লেগে থাকে। একটাকে আমরা বলে নিয়েছিলাম, সেটা কেমিক্যাল ডাই। এই কেমিক্যাল ডাই প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে, এবং এরা ম্যাক্সিমাম কিন্তু বিদেশের কাজ করছে। আর দ্বিতীয় সেটা হচ্ছে ফটো ইলেকট্রিসিটি কোথায় লাগছে? ফটো ইলেকট্রিসিটি বেসিক্যালি লাগে সোলার বা রিনিউয়েবল এনার্জি যেখানে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু ফটো ইলেকট্রিক সেলগুলোর মাধ্যমে এনার্জি স্টোর করা হয়। সুতরাং খুব একটা ভাইটাল জিনিস ইন ফিউচার আমাদের যেটা আসতে চলেছে, তার মধ্যে কিন্তু রিনিউয়েবল এনার্জি অন্যতম। নেক্সট পয়েন্ট চলে আসছে, এরা দু ধরনের পিগমেন্টস হয়, একটা হচ্ছে ব্লু, আর একটা হচ্ছে গ্রিন পিগমেন্ট যেটা হয়, এই জিনিসটা ওদের কাজে লাগছে নর্মালি। সেটা হচ্ছে অটোমোটিভ পেইন্টসের কাজে লাগছে। বিভিন্ন রকম বিভিন্ন যে প্রোডাকশনে যেসব পেইন্টিংগুলো হয়, হাজার রকম পেইন্টিংসের প্রসেস রয়েছে,
তাদের মধ্যে অটোমেটিক যে প্রসেসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্লু এবং গ্রিন পিগমেন্টসগুলো কাজে লাগছে, সেইগুলোকে এরা করছে। এছাড়া কি করছে, প্লাস্টিকে কাজে লাগাচ্ছে, প্রিন্টিং ইঙ্ক যেটা কালি প্রিন্ট হয় সেখানে কাজে লাগাচ্ছে। এছাড়া আমরা কি করি, আমরা টেক্সটাইলে লাগছে, টেক্সটাইল বেসিসে যে কালার প্রিন্টিংগুলো করা হয় সেখানে লাগছে, লেদারে লাগছে, এছাড়া রাবারে লাগছে। এই সমস্তগুলো কিন্তু এরা কাজগুলো করছে। এবং এই পয়েন্ট থেকে এই হচ্ছে ব্লু এবং গ্রিন যে পিগমেন্টসগুলো। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে ব্লু অ্যান্ড সায়ান। ব্লু এবং সায়ান যে ডাইটা তৈরি করছে এটা এদের কাজে লাগছে টেক্সটাইল, এবং সঙ্গে সঙ্গে কিছু লাগছে পেপারে। এই কাজটাও কিন্তু এরা করছে। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা টপ 3 ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম হচ্ছে একা। এবং আরেকটা জিনিস বলবো, টপ 10 প্রডিউসার হচ্ছে কিসের ব্যাপারে, সেটা হচ্ছে পেস্টিসাইডস, যেটা অ্যাগ্রো নিয়ে আমাদের প্রচুর কাজ চলছে এবং ভবিষ্যতে হচ্ছে অ্যাগ্রো বেসড। এবং সেন্ট্রাল থেকে যে পিএলআই স্কিম ইউজ করা হচ্ছে অ্যাগ্রো বেসড কাজগুলোর জন্য, তাদেরকে তাদেরকে দিচ্ছে এরা। সুতরাং এদের যে ক্যাপাবিলিটি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো এরা কি করছে, টপ 10 প্রডিউসার রয়েছে ইন্ডিয়ার মধ্যে পেস্টিসাইডসে, সেই পেস্টিসাইডসের কাজ কিন্তু এরাও করছে বন্ধুরা। এদের কি কাজ করছে, পেস্টিসাইডের ক্রপ যেখানে, মানে এখানে প্রোডাকশন ফসল হচ্ছে, শস্য হচ্ছে, সেখানে এরা পেস্টিসাইডের কাজ করছে। এরা ক্রপ এবং নন ক্রপ 2 ধরনের কাজই করে থাকে। একটা হচ্ছে কি করছে, ইনসেক্টকে যেগুলো কন্ট্রোল করার জন্য এরা কিন্তু ইউজ করছে। একটা হচ্ছে পেস্টিসাইড যেখানে ফসলে হচ্ছে সেখানে পেস্টিসাইড ইউজ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ইনসেক্ট যেখানে উড রিলেটেড, কাঠের যে সমস্ত ঘুন বা অন্যান্য বিভিন্ন উডের যে প্রিজার্ভেশনগুলো হয় সেগুলো উডকে রেখে দেওয়া হয়, উডের প্রিজার্ভ করা হয়, উড থেকে যাতে ঘুন না লেগে যায় বা অন্যান্য সেগুলোর যে প্রিজার্ভেশন, সে সমস্ত প্রসেসগুলো কিন্তু এরা এখানে করছে, মানে পেস্টিসাইড রিলেটেড। ফুড গ্রেনস, শস্যগুলোকে যে রেখে দেওয়া হচ্ছে ফুড গ্রেনস, সেগুলোকেও ফুড গ্রেনসগুলো যে রাখা হচ্ছে, স্টোর করা হচ্ছে, সেখানে যে ইনসেক্টে যাতে কোনো ক্ষতি না করতে পারে, তো সে কারণের জন্য কিন্তু এরা এটাকে একটা প্রসেস ইউজ করছে। এরা কিছু ইনসেক্টিসাইড, কিছু পেস্টিসাইডস, কিছু কেমিক্যালস ম্যানুফ্যাকচার করছে। এরা একটা বিরাট বড়োভাবে কাজ করে চলেছে বন্ধুরা। সেটা হচ্ছে অ্যাগ্রোকেমিক্যালসের রেভিনিউ হচ্ছে 70% বন্ধুরা। 70% এরা কিন্তু পাচ্ছে অ্যাগ্রোকেমিক্যাল থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পেস্টিসাইড বা পিগমেন্ট যেটাকে বলছি, পিগমেন্ট থেকে এরা পাচ্ছে 30% রেভিনিউ। ইন্টারেস্টিং। আর অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এরা কিন্তু এখন এই সিচুয়েশনে যেটা ব্যাপার, সেটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে, মানে আউটসাইড ইন্ডিয়া থেকে এদের 86% রেভিনিউ জেনারেট হচ্ছে, আর 14% রেভিনিউ জেনারেট হচ্ছে ইন্ডিয়া থেকে। তার মানে এরা ভবিষ্যতে আরও ইমপ্রুভ করছে এবং ইন্ডিয়াতে এদের প্রেজেন্সটা বাড়ানোর চেষ্টা করে চলেছে। এবারে আসছি বেশি পজিটিভ কিছু পাচ্ছি না, কিন্তু এদের ফিউচার গ্রোথ, মানে এটা এমনই স্টক যেটা আগে স্টকগুলোতে আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং এবং সেখান থেকে গ্রোথ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। এর ক্ষেত্রে আমি শুধু দেখছি ফিউচারে কি করতে পারে, মানে ফিউচার প্রসপেক্টিভ তাকিয়ে কিন্তু প্রেজেন্টে আমরা বসে আছি। মানে এই কারণে এগুলোকে বলা রিস্কি, যে প্রেজেন্টটা মাঝারি অর লো উইক, কিন্তু ইন ফিউচারে এইগুলো কিন্তু এদের যেভাবে এগিয়ে চলেছে তাতে ইন ফিউচারে এরা একটা হ্যাভক চেঞ্জ করতে পারে। এবং বন্ধুরা, রিস্ক যারা নিচ্ছে, রিস্ক নিয়ে যারা ইনভেস্ট করতে চলেছে এখন বা ইনভেস্ট করে রেখেছে অলরেডি, তারা যেহেতু অলরেডি রিস্ক নিয়ে, পেন নিয়ে, তারা এক ধরনের টেনশন নিয়ে, এক ধরনের প্যানিক নিয়ে তারা রয়েছে, এই নেগেটিভিটির রিওয়ার্ড মার্কেট এদেরকে ইন ফিউচারে দিতে পারে এবং সেই রিওয়ার্ডের পরিমাণ আনবিলিভেবল ফ্রেন্ডস, আনবিলিভেবল। ইউ ক্যান গেট রিয়েলি এ এক্সিলেন্ট রেজাল্ট। এই রেজাল্ট কোনো নর্মাল স্টক থেকে, সাধারণ যেসব স্টক নিয়ে আলোচনা করি, হতে পারে না। সো নেক্সট পয়েন্টে চলে আসছি। সেই পয়েন্ট হচ্ছে ফান্ডামেন্টালি এখন ভেরি স্মল কোম্পানি, অ্যারাউন্ড 2252 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে স্মল ক্যাপের থেকে ছোটো, মাইক্রো ক্যাপ। এর পি রয়েছে খুব কম, 7.88 অ্যাপ্রক্সিমেট, যেখানে ইন্ডাস্ট্রি পি আমরা জানি 24 রয়েছে। তার মানে এটা ভেরি লো পি, মানে কেনার জন্য একেবারে এক্সিলেন্ট পজিশন যদি রিস্ক নিতে পারা যায়। নেক্সট হচ্ছে আরওসি অ্যারাউন্ড 19 আরওসি রয়েছে, আরওই রয়েছে 23। সো মোটামুটি অ্যাভারেজ। এদের
নেক্সট হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও আন্ডার কন্ট্রোল 0.41%, 0.41। আর নেক্সট আমরা দেখছি সেলস গ্রোথ 29%, কিন্তু কন্টিনিউ আমরা দেখছি সেলস কিন্তু কমছে। আগের বারের তুলনায় সেলসের ফ্ল্যাকচুয়েশন খুব বেশি, যে কারণে আমি বলছিলাম যে রিস্কি। আর তৃতীয়ত জিনিস থেকে সেলস কিন্তু ডিগ্রেড হয়ে গেছে, গত বছরের তুলনায় সেলস অর্ধেক হয়ে গেছে। যেটা সেলসটা আমরা গত বছরে দেখেছিলাম হিউজ, সেটা কমেছে, তার আগের পার থেকে কমেছে, মানে এটা একটা কন্টিনিউয়াসলি নেগেটিভ দিকে যাচ্ছে, যার ইম্প্যাক্ট আমরা দেখছি চার্টে। এবারে আসছে নেক্সট পয়েন্ট, ডেপ্ট কম আছে, কিন্তু এদের আমরা ক্যাশ ফ্লো দেখেছি বেশি। ক্যাশ ফ্লো বেশি হওয়ার কারণ হচ্ছে এরা ডেপ্ট নিয়ে চলেছে এবং ডেপ্টের পরিমাণ বেশি, এবং ডেপ্টটাকে এরা এখনও ঋণটাকে এখনও পর্যন্ত নিয়ে ওরা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। তো এবারে আসছে নেক্সট পয়েন্ট, এরা হচ্ছে ফিউচার, যে কী করতে। Chemistry of success at work. In the world of pigments and agrochemicals, Make Money Organics has been setting benchmarks for quality and reliability. Over 3 decades of nurturing a planned vision of rapid expansion, backward integration and consolidation has put Make Money Organics in the coveted list of Fortune 500 companies of India, the third largest manufacturer of phthalocyanine pigments globally, and has emerged among the top 10 manufacturers of agrochemicals in the country. 1986, Ahmedabad. Make Money forayed into the pigment business with manufacturing of pigment green. 1995, Ahmedabad. Make Money's first agrochemicals plant kick-started manufacturing pesticides. 1996, Panoli. Diversified our product portfolio by setting up manufacturing facility for pigment blue. 2003, Ankleshwar. Agrochemical facility commences manufacturing of pesticides. 2006, Panoli. New formulation plant of agrochemicals. 2010, Dahej. New manufacturing unit for diversification of agrochemicals. And 2013, Dahej SEZ. New pigment blue facility exclusively for exports. Our plants are located in the chemical hub of Gujarat, close to major ports, international airports, and on the DMIC corridor. We are certified for ISO 9001, ISO 14001, ISO 18001, and ISO 45001. Our pigment manufacturing capacities have reached 35,000 tons per annum, and the agrochemicals manufacturing capacities are 50,000 tons per annum. With in-house manufacturing of key intermediates and raw materials, we have ensured sustainable operations, consistent quality, and on-time delivery. Make Money continuously strives to reduce, reuse, and recycle chemicals at every stage of operation by making process improvements. We have successfully recovered unreacted bromine and phenol, thereby reducing its consumption as well as reduce the load of the effluent. We have started reusing spent sulfuric acid and HCl to mitigate the challenges of its disposal. The safety and well-being পারে এরা তো আমরা বলেছি 6টা ইউনিট কাজ করে চলেছে। ফার্স্ট নাম্বার, সেকেন্ড পয়েন্ট আমরা বলছি ক্যাপেক্সের মাধ্যমে 325 কোটি টাকা প্রেজেন্টলি এরা ইনভেস্ট করেছে। এদের প্রায় 33,000 মেগা টন পার অ্যানাম প্রোডাকশন ফিনান্সিয়াল ইয়ার 24-এ আমরা দেখতে পারবো এটা বাড়তে চলেছে। নাম্বার 3, নতুন একটা মাল্টি পারপাস প্ল্যান্ট দাহিজ গুজরাটে তারা অলরেডি তারা ইনভেস্ট করেছে এবং সেখান থেকে প্রচুর জেনারেশন শুরু হওয়ার কথা আছে, হয়তো নেক্সট 6 মাস পরে আমরা দেখতে পারবো এটা প্রোডাকশন। নেক্সট এটা হচ্ছে কি ক্যাপেক্স আরও ইউজ করছে 3.5 বিলিয়ন
এরা একটা বিরাট ক্যাপেক্স এরা ইউজ করে চলেছে, এবং এটা আমরা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ইয়ার 23 মানে 23-24 Q3 থেকে আমরা দেখতে পারবো। এটা একটা স্ট্র্যাটেজিক ফোকাস করেছে। সেখানে কি করছে, স্ট্র্যাটেজিক ফোকাস যেটা করছে সেটা হচ্ছে ডোমেস্টিকে এরা বেশি পরিমাণে ইনভেস্ট করার চেষ্টা করে চলেছে। ডোমেস্টিক মানে আমাদের ইন্ডিয়াতে, ওরা বুঝেছে যে ইন্ডিয়ার বাইরে ইনভেস্টমেন্টের থেকে বেটার ইন্ডিয়াতে ইনভেস্ট করাটা। অফকোর্স বাইরে তারা করবে, তারা ডিমান্ড কখনো বাড়ছে কমছে। প্রেজেন্টলি যে ইউএস এবং ফরেনে যে ধরনের প্যানিক সিচুয়েশন, ডিমান্ড কমে গেছে। আমরা জানি যে কেন এত ডাউন হয়ে যাচ্ছে কেমিক্যাল সেক্টরগুলো। এক নম্বর কারণ হচ্ছে যে আগে যে সিচুয়েশন ডিমান্ড ছিল, ডিমান্ড কমে গেছে। নেক্সট আমরা কি জানতে পেরেছি, নেক্সট আমরা যে র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, এবং থার্ড দেখেছি যে বাইরে যে ডিমান্ড যেহেতু কমে গেছে, এদের প্রোডাকশন বেশি থেকেও তাদের জিনিসগুলো স্টকে পড়ে রয়েছে, তারা সেল করতে পারছে না। তারা হিউজ দামে কিনেছে, এখন লসে তারা সেল করতে হচ্ছে, ন্যাচারালি তাদের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। যে এই তিনখানা পয়েন্ট মানে মেনলি আমরা দেখছি, এই তিনটে পয়েন্টের জন্য এটা কমে যাচ্ছে। কোশ্চেন হচ্ছে, যদি কেমিক্যাল একটা কোনো সেক্টরের কোনো একটা কেমিক্যাল কোম্পানি ডাউন হতো, তাহলে আমরা বলতে পারতাম যে লস, খারাপ সিচুয়েশন সেই পার্টিকুলার কোম্পানিটার ক্ষেত্রে। কিন্তু যেখানে সমস্ত স্পেশালিটি কেমিক্যাল, অর্গ্যানিক কেমিক্যাল সমস্তগুলো ডাউন হয়ে যাচ্ছে, সেখানে আমরা বলতে পারি যে এখন নেগেটিভ হওয়াটা স্বাভাবিক। এবারে আসছি নেক্সট পয়েন্টে, এবং এটা হচ্ছে ফান্ডামেন্টালি আমরা মোটামুটি ওভারভিউ নিয়ে নিলাম। যদি প্রেজেন্ট সিচুয়েশন দেখি, এর ফ্ল্যাকচুয়েশন হচ্ছে সেলস গ্রোথে, ক্যাশ ফ্লো বাড়ছে, নেগেটিভ ক্যাশ ফ্লো আসছে। আমরা দেখেছি পজিটিভ দিকে কিছু রয়েছে, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি কম আছে, লোন কম, কিন্তু লোন ওরা নেবে আরও ভবিষ্যতে ক্যাপেক্স বাড়ানোর জন্য। নেক্সট আমরা দেখেছি ইন ফিউচার গ্রোথ, যেটাকে আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যারা গুড ইনভেস্টর হয় তারা কিন্তু তাকায় ভবিষ্যতের দিকে, ভবিষ্যৎ ভেবে তারা এখন কেনে, এবং সেটা কিন্তু 2-4 মাস 6 মাসের জন্য নয়, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর নেক্সট অ্যারাউন্ড 5 ইয়ার্স। তো প্রথম 6 মাস, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো একটা পজিটিভ ব্যাপার। আর আমরা আগেও দেখেছি এর মনোপলিস্টিক কিছু কাজ রয়েছে, সেটা আলোচনা করে নিয়েছি আগে। নেক্সট আমি চলে আসছি, সেটা এদের আরেকটা পয়েন্ট জানবো কেন আমি বেছে নিয়েছি, এটা তার মধ্যে পড়ছে অ্যাগ্রোকেমিক্যালের ডিমান্ড কিন্তু ভবিষ্যতে আরও বাড়ছে। সেন্ট্রাল থেকে যে পিএলআই স্কিম এরা রয়েছে, সেই স্কিমের বেস করে যে সমস্ত কোম্পানিগুলো আরও ম্যানুফ্যাকচার করে তুলছে, তাদেরকে এরা সাপ্লাই করছে। ন্যাচারালি এদের আরও ভবিষ্যতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নেক্সট আমরা চলে আসবো एग्रोकेमिकल को देखते हुए और साथ ही पिगमेंट बिजनेस को देखते हुए। धन्यवाद कविता जी, सबसे पहले शुक्रिया हमें समय देने के लिए और दर्शकों के साथ हमारा जो है प्लान्स है और कंपनी का आउटलुक्स साझा करने के लिए। एज कम्पेयर टू जो हमारा तीसरा क्वार्टर रहा है, उसमें जो है डिमांड बहुत ही कंट्रैक्टेड थी, और आज भी जैसे ग्लोबल सिनेरियो बना हुआ है और डिमांड पे प्रेशर है। और हमारे जैसे कि 2 सेगमेंट हैं, एक एग्रोकेमिकल और पिगमेंट डिवीजन, और पिछले क्वार्टर के कंपैरिजन में, Q3 के कंपैरिजन में अभी जो प्राइसेस जो हैं काफी स्टेबलाइज हो चुकी हैं। पिगमेंट डिवीजन में हम देख रहे हैं कि रॉ मटेरियल की प्राइस भी स्टेबलाइज है, फिनिश गुड्स की प्राइस में भी इंप्रूवमेंट है। तो अभी जो है यहाँ से हम देख रहे हैं कि डाउन साइड जो है ऑन प्राइसिंग पार्ट पे काफी अभी रिस्ट्रिक्ट हो चुकी है, और यहाँ से आगे इंप्रूवमेंट हमें दिख रहा है कि और कमिंग क्वार्टर के अंदर जो है पिगमेंट डिवीजन के अंदर जो है अभी इंप्रूवमेंट होगा। और जो हमारा यूटिलाइजेशन अपने पिछले क्वार्टर के अंदर पिगमेंट में 30% तक ही था, तो जो कि अभी हम 50% तक पहुंच चुके हैं। तो और आगे इसमें और इंप्रूवमेंट की पूरी उम्मीद है। जहां तक एग्रोकेमिकल डिवीजन का सवाल है, तो उसमें हमारा जो है, क्योंकि अभी अगर आप ग्लोबल लेवल पे देखें तो जहां प्राइस कंट्रैक्शन हो रही है, उसके साथ साथ अगर जो सप्लाई चेन कॉस्ट है उसमें भी बहुत जो है वो कमी हुई है, तो जो कि एबिटा मार्जिन मेंटेन करने में काफी जो है हमें मदद करेगी। तो एग्रो डिवीजन के अंदर जैसा कि हमारा एबिटा मार्जिन रफली जो इंडस्ट्री का है वो 17 to 19% है, और हमारा जो है अभी उसी रेंज के अंदर ही है, और गोइंग फॉरवर्ड हमें उम्मीद है कि हम उसको मेंटेन करने में वो कामयाब रहेंगे।
चलिए एक एक करके तमाम बातों पर आएंगे जो आपने हाईलाइट की अपने इस जवाब में चहल साहब, लेकिन यूटिलाइजेशन लेवल्स, कैपेसिटी को अगर हम समझना चाहें एग्रो और पिगमेंट बिजनेस के लिए, तो पिछले क्वार्टर में थोड़ा सा इम्पैक्ट देखा था पिगमेंट यूटिलाइजेशन लेवल पर, क्या उसमें कोई रिकवरी आती हुई दिखाई दी? डेफिनेटली जो पिछला क्वार्टर था उसमें हमारा जो यूटिलाइजेशन में भी थोड़ा कमी थी, और अभी जो जैसा मैंने बोला कि पिछले क्वार्टर के कंपैरिजन में हमारा काफी इंप्रूवमेंट है, और गोइंग फॉरवर्ड अभी यहाँ से इंप्रूवमेंट ही होगा। चलिए पेन डिमांड की मैं बात करती हूँ, जहाँ पर थोड़ा सा धीमापन दिखाई दे रहा है। किस तरह के ट्रेंड्स आप देख रहे हैं? इंक्वायरीज को लेकर किसी भी तरह का रिकवरी का सिनेरियो? उसमें जैसा कि मैंने पिगमेंट के केस में अभी एक्सप्लेन किया कि पिगमेंट में क्वार्टर 3 के कंपैरिजन में अभी सिचुएशन जो है इम्प्रूव्ड है, तो वहां से 10-15% की ग्रोथ अभी दिख रही है गोइंग फॉरवर्ड, और क्वार्टर ऑन क्वार्टर ही आगे इम्प्रूवमेंट की गुंजाइश है इसमें, और हम देख रहे हैं कि इसमें इम्प्रूवमेंट होगा। एग्रो डिवीजन में जैसे कि अभी ग्लोबल जो है सिनेरियो के मुताबिक थोड़ा सा डिमांड में कंट्रैक्शन है, लेकिन हमारा जो कैपेसिटी यूटिलाइजेशन है, क्योंकि हम ग्लोबली जो है ऑलमोस्ट एवरी कंटिनेंट के अंदर प्रेजेंट है, तो वी आर स्प्रेड अक्रॉस, किसी पार्टिकुलर ज्योग्राफी पे हमारा इतना ज्यादा डिपेंडेंस नहीं है, और हम उसी हिसाब से हमारा जो यूटिलाइजेशन भी उसी लेवल पे चल रहे हैं। तो हमारा जो एग्रो के अंदर वो 75 to 80% के बीच में जो कैपेसिटी यूटिलाइजेशन है वो मेंटेन्ड है। कैपेक्स स्टेटस आपके अपकमिंग प्रोजेक्ट्स को लेकर कुछ हमें बताएं, एग्रो में खास तौर से कोई अनाउंसमेंट की उम्मीद फेज 2 कैपेक्स में? एग्रो डिवीजन का हमने जो अभी इसी क्वार्टर के अंदर जैसे हमने कंप्लीट किया है हमारा मल्टीपर्पज प्लांट, और हमारा अभी पहला फोकस जो है उसको स्टेबलाइज करके उसका कैपेसिटी को रैंप अप कर रहे हैं, और हमें उम्मीद है कि इस साल के अंदर जो हमारा नेक्स्ट ईयर 23-24 होगा उसके अंदर हम 50% कैपेसिटी तक उस प्लांट को यूटिलाइजेशन कर पाएंगे, और फिर उसको रैंप अप कर रहे हैं। जो कि हमारा जो नेक्स्ट फेज था जो कि हम एवेल्युएट कर रहे हैं अभी एग्रो डिवीजन के अंदर, वो हमने अनाउंस नहीं किया है, तो अभी जो ग्लोबल सिनेरियो को देखते हुए अभी वेट एंड वॉच के अंदर है, और हम उसी पे अभी वर्क कर रहे हैं, अभी हमने अनाउंस नहीं किया है। नैनो यूरिया बिजनेस की अगर मैं बात करूं तो गुजरात प्लांट जो है उसमें ऑपरेशंस कब से शुरू हो सकते हैं, और एनुअल रेवेन्यू और साथ ही मार्जिन इस सेगमेंट से जो आएगी उस पर क्या कोई तस्वीर? यूरिया का जो प्रोजेक्ट है उसके अंदर हमारा जो डॉक्यूमेंट्री जो पूरा कंप्लायंस था वो इफ्को के साथ में हो चुका है, और अभी हम जो है उस पर काम चालू कर दिया है, और हमारा ये उम्मीद है कि बाई मार्च 24 से पहले पहले हम लोग जो है वो प्लांट को कमीशन कर पाएंगे। और जहां तक उसका जो रेवेन्यू का गाइडेंस है, तो हमारा ये है कि हमारा जो 5 करोड़ बॉटल का जो प्रोजेक्ट है ये, और उसके अंदर जो फुल ईयर ऑपरेशन पे वी आर एक्सपेक्टिंग कि अराउंड 1000 करोड़ का टॉप लाइन होना चाहिए, लेकिन अभी क्योंकि इसको जो है ग्राउंड लेवल पे उसमें बहुत जो है मार्केटिंग एंड डेवलपमेंट जो है वर्क करना पड़ेगा, और उसको हम जो उम्मीद कर रहे हैं कि हमारा जो पहला साल होगा उसमें अराउंड 50% कैपेसिटी हम लोग कर पाएंगे, और फिर हम उसको ग्रेजुअली अगले 3 साल के अंदर जो है हम फुल कैपेसिटी पे उसको कर पाएंगे। अल्नीनो की चिंताओं के चलते ये बताएं हमें एग्रोकेम बिजनेस में FY24 आउटलुक और मार्जिन ग्रोथ पर किसी तरह का इम्पैक्ट या उसके लिए कोई खास तैयारी? हमारा जो नए कैपेक्स हमने किए हैं उसका जो अभी जो रिजल्ट है हमें इस साल से भी मिलना चालू हुआ है, और इससे पहले कि जो है एग्रो के साथ साथ हमारा जैसे अभी पिगमेंट के अंदर भी हमारा जो नया प्रोजेक्ट है टाइटेनियम डाइऑक्साइड, उसके अंदर भी पहला फेज हमारा स्टार्ट हुआ है इस क्वार्टर में। तो ओवरऑल कंपनी का जो हमारा गाइडेंस है कि अगले 3 साल के अंदर हमारा ग्रोथ रेट जो है वो 15 से 20% के जो रन रेट पे हम लोग जो है ग्रो करेंगे। चलिए चहल साहब, बहुत बहुत धन्यवाद, आपने समय निकाला और इतने विस्तार से कंपनी। নেক্সট পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে কখন বাই করা উচিত।
রয়ে গেছে, যারা কিনবে তাদেরকে বলা যেতে পারে এখন যে এখন রয়েছে অ্যারাউন্ড 88 রুপিস তাদের এর দাম রয়েছে পার স্টকের দাম। তো যেহেতু পিই মানে প্রাইস টু আর্নিং রেশিও যেহেতু কম রয়েছে, সেজন্য আমরা বলতে পারি এখন সিচুয়েশন আন্ডার ভ্যালু। কিন্তু পির অনেকগুলো ব্যাপার আছে, সিম্পল পি দেখে কোনো লাভ নেই, পোটেনশিয়াল গ্রোথ দেখে নিচ্ছি। আমি দেখেছি আরওসি আরওই ভালো আছে, ডেট টু ইকুইটি মোটামুটি পজিটিভ রয়েছে। আমরা এটা দেখে নিয়েছি সেলস গ্রোথ ভালো মোটামুটি রয়েছে, সেলস গ্রোথ কমছে বাড়ছে। কিন্তু যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফিউচারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, পজিটিভ দিক রয়েছে। ফিউচারে প্রচুর ক্যাপেক্সের মাধ্যমে এরা ইনভেস্ট করে চলছে। আমরা দেখেছি টুপিসি এরার টপ 3 ওয়ার্ল্ডের মধ্যে একজন হচ্ছে এরা। সুতরাং এইগুলো সব দেখেছি, টপ 10 ইন্ডিয়ার ম্যানুফ্যাকচার করছে পেস্টিসাইড, তার মধ্যে এরা একটা। এদের কম্পিটিটর ইউপিএল পেস্টিসাইডে দেখে পিআই ইন্ডাস্ট্রিজ মতো বড় বড় কোম্পানি রয়েছে, এদের ক্লায়েন্টও সেরকম ভালো রয়েছে এবং ফিউচারে এরা টোটালি গ্রোথ কনসেন্ট করছে ডোমেস্টিকে এবং হিউজ ক্যাপেক্সের মাধ্যমে ডাউন করেছে, সুতরাং পজিটিভ দিক। এবারে আসছে নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে যে বাই কখন করা উচিত। প্রেজেন্ট সিচুয়েশন হিসেবে বাই করার এক্স্যাক্ট সিচুয়েশন, আরও ডাউন কিছুটা হতে পারে, নো প্রবলেম এতে। নেক্সট পয়েন্ট ইজ কতদিন টার্গেট কত। ফ্রেন্ডস, এইসব কোম্পানি ক্ষেত্রে টার্গেট বলে কিছু নেই, কারণ আমাদের টার্গেট নিয়ে আমরা ইমিডিয়েট মাথা ঘামাবো না, বিকজ টার্গেট ইজ আনলিমিটেড। বেসিক্যালি এটা যে কোথায় যাচ্ছে, এখনই হয়তো 88 থেকে এমন হতে পারে কমে 80 আসতে পারে, আবার বেড়ে গিয়ে যদি আমি বলি ইমিডিয়েট 110 120-তে চলে যেতে পারে। এবং যদি আমি লং রানে রেখে দিই, এটা যদি 1000 গুণও হয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। সো নো টার্গেট। আর হোল্ডিং পিরিয়ড ইজ অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স। আমরা 3 to 5 ইয়ার্সের মধ্যে একটা ইন্ডিয়ান ইকোনমিতে যে বুম আসতে চলেছে বা চলছে, এবং ফিউচারে আমরা দেখছি কেমিক্যাল সেক্টরে, স্পেশালিটি কেমিক্যাল সেক্টরে, কেমিক্যাল স্পেশালিটি সেক্টর বন্ধুরা এক একটা সেক্টরের মধ্যে ভাগ রয়েছে। যেমন এরা যে জিনিসটা রয়েছে থাইলোসায়ান নিয়ে সবাই মাথা ঘামাচ্ছে না, থাইলোসায়ান শুধু এরাই প্রোডাকশন করে চলেছে এবং এরা শুধু ওয়ার্ল্ডের মধ্যে থার্ড, মানে এদের বিদেশেও প্রচুর ডিমান্ড এখন রয়েছে। ইন ফিউচারে এরা কনসেন্ট্রেট করছে ইন্ডিয়াতেও, তার মানে এদের আরও ডিমান্ড বাড়তে চলেছে। সুতরাং এটার ক্ষেত্রে বলা যেতে পারে এটা এক ধরনের মনোপলিস্টিক কারবার করবে স্পেশালিটি কেমিক্যাল। এরা যে ধরনের পিগমেন্টগুলো ইউজ করা হচ্ছে অটোমেটিক আমাদের পেইন্টিংয়ের কাজে লাগছে, আমরা জানি যে এর সঙ্গে সঙ্গে কিসে লাগছে, টেক্সটাইলে লাগছে, প্লাস্টিকে লাগছে, রাবারে লাগছে, প্রিন্টিং ইঙ্কসে লাগছে, সমস্ত কিছুতে এগুলো লাগছে। উল্টো সাইডে পেস্টিসাইডে ফিউচারে অ্যাগ্রোকেমিক্যাল, যেহেতু অ্যাগ্রো বেসিস, মানে যেখানে আমরা এগ্রিকালচারের উপর হিউজ প্রেশার দিতে চলেছে গভর্নমেন্ট থেকে। নেগেটিভগুলো হচ্ছে 1 নাম্বার প্রফিট ফ্ল্যাকচুয়েট করছে, নাম্বার 1 প্রফিট কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে। দিস ইজ নট এ গুড থিং ফর এ গুড কোম্পানি। প্রফিট ফ্ল্যাকচুয়েশন হচ্ছে রিজন, অফকোর্স আমরা জানি। ফার্স্ট পয়েন্ট, মার্কেট কন্ডিশন, ডিমান্ড লো, র মেটেরিয়াল যেটা অলরেডি ওয়ার্কিং প্রোগ্রেস আবার ফিনিশড হয়ে পড়ে রয়েছে ওয়্যার হাউসের মধ্যে, সেগুলোতে সেল করতে হচ্ছে বাধ্য এদেরকে লো কস্টে, দ্যাট মিনস লস। নেক্সট আসছে সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, সেটা -27। বরোয়িং ইনক্রিজ করে চলেছে, এরা কন্টিনিউ ধার নিয়ে চলেছে, আমরা দেখেছি ব্যালেন্স শিটে কন্টিনিউ বরোয়িং ধার করে নিয়ে চলেছে। নাম্বার 4, এরা কী করছে, ক্যাশ ফ্লো নেগেটিভ। এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যাশ ফ্লো নেগেটিভ হচ্ছে কেন? ইনভেস্টিং অ্যাক্টিভিটি যেখানে রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি রয়েছে আমরা দেখে নিয়েছি, এবং সঙ্গে সঙ্গে অপারেটিং অ্যাক্টিভিটি তো এরা কিন্তু নেগেটিভ দেখেছি। কিছুটা রয়েছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কারণ রয়েছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটি তারা যে ক্যাপেক্স করছে, ধার নিচ্ছে, তারা ইনভেস্ট করেছিল যারা ফিক্সড ছিল সেগুলোকে সব ধার করে আরও কিছু ভাঙিয়ে সমস্তগুলো নিয়ে এরা টোটালি ইনভেস্ট করছে। সুতরাং ইনভেস্টিং অ্যাক্টিভিটি নেগেটিভ হতেই পারে, নো প্রবলেম। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিছুটা নেগেটিভনেস রয়েছে প্রেজেন্টলি। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি ইনভেস্ট করতে যাব।
HOR SBI सिक्योरिटी, स्वागत है आपका। और बताएं हमें किस तरह से आप देखते हैं कंपनी के मैनेजमेंट से हमने बात की है, और क्या कुछ आपकी एनालिसिस में अहम होगा मेक मनी ऑर्गेनिक्स के लिए? या गुड आफ्टरनून। बेसिकली मेक मनी में हमने देखा था कि जो थर्ड क्वार्टर है बहुत वीक सेट ऑफ नंबर्स कंपनी ने रिपोर्ट किए थे और उसके चलते स्टॉक प्राइस में काफी अच्छा करेक्शन हुआ है। हालांकि अगर मैं आगे की बात करता हूं तो कंपनी के जो दो अहम प्रोजेक्ट है वो है पिगमेंट में, जहां कंपनी एक्सपेंशन कर रही है, और दूसरा इंपॉर्टेंट प्रोजेक्ट है इनका जो टाइटेनियम डाइऑक्साइड का जो प्रोजेक्ट है। तो ये दो प्रोजेक्ट डेफिनेटली FY24 से कंट्रीब्यूट करेंगे। तो डेफिनेटली ये एट अ करंट मार्केट प्राइस एक इन्वेस्टर को, अगर लॉन्ग टर्म इन्वेस्टर है तो इन्होंने इसे मेक मनी ऑर्गेनिक को लॉन्ग टर्म पोर्टफोलियो में ऐड करना चाहिए ग्रेजुअली। बट व्हाट आई वुड रिकमेंड इज दैट लेट द कंपनी रिपोर्ट द फोर्थ क्वार्टर नंबर एंड देन पोस्ट दैट वन कैन ऐड aggressively in this long term portfolio. Meanwhile, a gradual approach and or wait and watch approach will be the right strategy for Make Money Organics. शुक्रिया सनी, आपने समय निकाला और मेक मनी ऑर्गेनिक्स पे हमारे दर्शकों का मार्गदर्शन किया। বন্ধুরা, এবার শেষ অংশে চলে এসেছি। ব্যাপার হচ্ছে যে আমরা টোটাল আলোচনা করেছি, প্রথম শুরু করেছিলাম যে নেগেটিভিটিগুলো নিয়ে রয়েছে, তারপর আমরা আলোচনা করেছি ফান্ডামেন্টাল এখনও পর্যন্ত পজিটিভ তেমন কিছু খবর পাইনি। মোটামুটি কিছু ক্ষেত্রে পজিটিভ দেখেছি, কিন্তু আমরা ফিউচার গ্রোথ যেটা দেখেছি সেটা দারুণভাবে দেখেছি, এবং সেখানে আমরা দেখেছি খুবই ভালো রেজাল্ট করতে চলেছে। ভবিষ্যতে হয়তো আমরা দেখব নেক্সট দুটো কোয়ার্টার কিংবা তারপরে আমরা দেখব কিছুটা বাড়তে চলেছে। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে এরা যে ক্যাপেক্স ইউজ করছে। কেন একটা কোম্পানি ক্যাপেক্স ইউজ করে? ক্যাপেক্স ইউজ করার কারণ হচ্ছে তারা ফিউচারে জানে ডিমান্ড আছে এবং ডিমান্ডটাকে আমরা আরও বাড়াতে হবে সে কারণের জন্য। সুতরাং এক্ষেত্রে একটা এক্সেলেন্ট পয়েন্ট রয়েছে। এদের কিছু নেগেটিভনেস নিয়ে আলোচনা করেছি, স্ট্র্যাটেজিক কিছু ফোকাস করেছে সেটা নিয়েও আলোচনা করেছি, ডোমেস্টিক যে প্রেজেন্সকে বাড়াচ্ছে তারা সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে। ওই সমস্তগুলোকে ওরা সেখানেই ম্যানুফ্যাকচারিং করে প্রোডাকশন করছে, ওখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, বিদেশে যাচ্ছে গুজরাট থেকে, টোটাল ওখানে থ্রু এয়ার থ্রু তারা বাই ওয়াটার তারা ওখান থেকে বিভিন্ন জায়গায় এক্সপ্রেন্ড করছে। এবং নেক্সট যেটা আমরা দেখেছি 33,000 মেট্রিক টন পার অ্যানাম এদের ম্যানুফ্যাকচারিং বাড়ানোর চেষ্টা করে চলেছে। এইগুলো হচ্ছে পজিটিভ ব্যাপার। তাহলে আমরা টোটালটাকে যখন আলোচনা করে এই জায়গায় সিচুয়েশন আসতে পারি। এক নাম্বার হচ্ছে যদি যারা নিউ ইনভেস্ট করতে চলেছে তারা রিস্কি, ভেরি ভেরি রিস্কি, যারা তারা কি করতে পারে, একটা স্মল অ্যামাউন্ট, যেহেতু আমি স্মল অ্যামাউন্ট পোর্টফোলিওর 1% কি তার থেকেও কম অ্যামাউন্ট 0.1% একটা পার্সেন্টেজ একটা ইনভেস্টেড করা হলো। 88 টাকা করে দাম পড়ছে, 880 10 পিস কি আরেকটু বেশি 20 পিস নিয়ে রেখে দেওয়া হলো। এবারে যখন আমাদের নেক্সট 6 মাস পরে বা 1 বছর পরে আমরা দেখতে পারবো ইজিলি যে এর পরে এটা বাড়তে চলেছে। যখনই এটা বাড়বে তখনই আমরা কি করব, সেকেন্ড ইনস্টলমেন্ট বাই করব। আমরা বুঝতে পারবো যে ম্যানুফ্যাকচারিং আমিও আপডেট করে যাবো, আমার সঙ্গে আপনারা থাকবেন। নেক্সট পয়েন্টে আসছে সেটা হচ্ছে যারা অলরেডি কিনে রেখেছে তারা থেকে হোল্ড করতে বলা হচ্ছে। আর লাস্ট ব্যাপার, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে কিনা ভবিষ্যতে এই স্টককে নিয়ে এবং এরকম আরও ভবিষ্যতে যেসব স্টকগুলো ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টকগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।